আজকে আমার ডেস্কটপটা আপডেট নিতে শুরু করে দিয়েছিল, আপডেট শেষ হতে হতে এত টাইম হয়ে গেল। চলো শুরু করা যাক। প্রত্যেককে গুড নুন। কতটা করেছি আমরা লাস্ট দিন গো? রিলেটিভ স্পিড, আফটার মিটিং স্পিড রেশিও, এগুলো ঠিক আছে। ওকে ওকে ওকে, বেশ। ওকে, তাহলে আমরা আগে সবচেয়ে সোজা জিনিসটা আগে করে নিই, তারপরে আমরা আস্তে আস্তে অঙ্কটা ঢুকছি। ঠিক আছে, সবচেয়ে সোজা যে জিনিসটা আছে সেটা আজকে আমরা আগে করে নিই। ওকে, সেটাকে বলা হয় আফটার মিটিং স্পিড রেশিও। আফটার মিটিং স্পিড রেশিও। চলো, দেখো, এটা জাস্ট একটা কনসেপ্ট, জাস্ট একটা ফর্মুলা। আমরা আগের দিনই পড়েছি না যে টাইম অ্যান্ড ডিস্টেন্স ইজ অল অ্যাবাউট কিছু কিছু ফর্মুলাস অ্যান্ড ট্রিক্স, যেগুলো দিয়ে আমরা পার্টিকুলার কিছু টাইপের অঙ্ক তাড়াতাড়ি করতে পারি। তো এই আফটার মিটিং স্পিড রেশিওটা কি জিনিস জানো তো ভাই? চলো আমরা আগে সেটা একটু বুঝে নিই। আফটার মিটিং স্পিড রেশিওটা কি? সেটা হচ্ছে এইটা, দেখো, আজকে ধরো ট্রেন 1 আর এটা হচ্ছে ট্রেন 2, ঠিক আছে, এ থেকে বি। ট্রেন 1 এইদিকে যাচ্ছে, ট্রেন 2 এদিকে যাচ্ছে। ওকে, তারা ধরো এই পয়েন্টে এসে মিট করলো, এটা হচ্ছে এক্স, মানে মিটিং পয়েন্ট। মিটিং পয়েন্ট, তারা ধরো এইখানে মিট করলো। এবার মিট করার পরে, মিট করার পরে রাজু কি বলেছো? হ্যাঁ রাজু, রিজু, আমি তোমার কথাটা বুঝতে পারলাম না, আরেকবার লিখবে প্লিজ। মিট করার পরে বাকি রাস্তাটা, এই বাকি রাস্তাটা ট্রেন 1 ধরো T1 আওয়ারে গেছে বা T1 সময়ে গেছে, এবং ট্রেন 2 এই বাকি রাস্তাটা, ট্রেন 2 এই বাকি রাস্তাটা ধরো T2 আওয়ারে গেছে। কি বললাম ভালো করে শোনো, ট্রেন 1 এপাশে আসছে, ট্রেন 2 এপাশে আসছে, মাঝখানে ওরা মিট করলো। মিট করার পরে বাকি রাস্তাটা ট্রেন 1 T1 ঘন্টায় গেল, বাকি রাস্তাটা ট্রেন 2 T2 ঘন্টায় গেল। দিয়ে যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাই আজকে আমাদের স্পিড রেশিও কত, স্পিড রেশিও কত, ট্রেন 1 এবং ট্রেন 2 এর স্পিড রেশিও কত, স্পিড রেশিও কত, সেটা আমার কত হয়ে যাবে বলতো? সেটা আমাদের হয়ে যাবে √T2 √T1, অর্থাৎ ট্রেন 1 যে সময়টা নিয়েছিল সেটা T2 এর আন্ডারে যাবে, ট্রেন 2 যে সময়টা নিয়েছিল সেটা T1 এর আন্ডারে যাবে উইথ আ স্কোয়ার রুট। এটা হয়ে যাবে আমার ডাইরেক্ট স্পিড রেশিও।
এটা হয়ে যাবে আমাদের ডাইরেক্ট স্পিড রেশিও। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে মিটিং টাইম কোনটা, মিটিং টাইম কোনটা, সেটা হয়ে যায় স্টার্ট করার রুট ওভার T1 ইন্টু T2 আওয়ার পর, স্টার্ট করার রুট ওভার T1 ইন্টু T2 আওয়ার পর। ঠিক আছে, ম্যাথ তো আমি টুকতে না করি রিজু সবসময়, এখন বুঝে নাও, টুকতে এখন হবে না। ওকে, এখন গল্পটা হচ্ছে আমরা এটার একটা এক্সাম্পল তো করবোই, তার আগে একটা জিনিস মাথায় রেখো, এই যে স্পিড রেশিওটা আমরা বার করলাম না, এটা খালি তখনই সম্ভব যখন একই সময়ে বার হবে, একই টাইমে তারা স্টার্ট করবে, একই টাইমে তারা স্টার্ট করবে। এক টাইমে যদি স্টার্ট না করে তাহলে আমরা অন্য জিনিস দিয়ে করি, সেটা আমরা আস্তে আস্তে যখন অঙ্ক করব তখন বুঝবো। একই টাইমে যদি স্টার্ট করে তাহলে তাদের স্পিড রেশিও হয়ে যায় এটা, এবং মিটিং টাইম হয়ে যায় স্টার্ট করার T1 ইন্টু T2 ঘন্টা পর। এবার এইটার উপর বেস করে অঙ্ক কিরকম আসে চলো আমরা একটু দেখে নিই। তোমাকে এখানে কিরকম দেবে জানো তো, তোমাকে এখানে দেবে হচ্ছে এ হাওড়া থেকে, হাওড়া থেকে কোথায় যাবে, ধরো দক্ষিণেশ্বর আসছে, দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর আসছে, আর বি দক্ষিণেশ্বর থেকে হাওড়া যাচ্ছে। তারা মিট করার পর, মিট করার পর বাকি রাস্তা, বাকি রাস্তা এ 16 মিনিটে যায় আর বি 25 মিনিটে যায়। ঠিক আছে, সকাল 10টায় ধরো শুরু করেছে, সকাল 10টায় একসাথে যাত্রা স্টার্ট করেছে। তাহলে আমাকে বলো নাম্বার ওয়ান, পেনটা দিয়ে না লেখা যায় না, নাম্বার ওয়ান স্পিড রেশিও কত, আর নাম্বার টু মিটিং টাইম কত। দেখো আমরা একটা জিনিসপত্রটা বুঝার চেষ্টা করি, এ হাওড়ার থেকে দক্ষিণেশ্বর যাচ্ছে, বি দক্ষিণেশ্বর থেকে হাওড়া আসছে, তাই তো? তাহলে এই হচ্ছে আমার দক্ষিণেশ্বর, এই হচ্ছে আমার হাওড়া। এ কি করছে, এ এপাশ থেকে এদিকে যাচ্ছে, বি কি করছে, এপাশ থেকে এদিকে আসছে। তারা এখানে মিট করেছে এক্স, বাকি রাস্তা এ যায় 16 মিনিটে, তাহলে এ বাকি রাস্তা গেছে 16 মিনিটে, এই বাকি রাস্তাটা বি আসে 25 মিনিটে। তাহলে আজকে যদি আমার স্পিড রেশিও জানতে চাই আমরা কি করব, এ এর স্পিড বি এর তলায় আসবে, বি এর স্পিড এ এর তলায় আসবে, সাথে কি থাকবে উইথ আ স্কোয়ার রুট। তার মানে স্পিড রেশিও কত চলে গেল, 5:4।
দিস উইল বি মাই স্পিড রেশিও। স্পিড রেশিও আমার কত চলে গেল 5:4। এবার গল্পটা হচ্ছে মিটিং টাইম কখন। মিটিং টাইম আমার কখন হবে, স্টার্ট করার √25 × 16 টাইম পর। √25 × 16 মানে কত, 5 × 4, তার মানে 20 মিনিট। তাহলে স্টার্ট করার 20 মিনিট পর ওরা মিট করবে। তাহলে 10টায় যদি ওরা স্টার্ট করে, 10টায় যদি ওরা স্টার্ট করে, তাহলে ওরা মিট করবে কখন, 10:20-তে। ঠিক আছে, বোঝাতে পেরেছি আমরা এইটুকু সবাইকে? এটুকু সবার ক্লিয়ার হয়েছে? না ভাই রিজু, ঠিক আছে, ওকে, গেল, চলো। হ্যাঁ হ্যাঁ, 60-এর বেশি হয়ে গেলে ঘন্টা মিনিটে ব্রেক করে নেবে। ঠিক আছে বাপ্পা, এটা হয়ে যাচ্ছে আমাদের আফটার মিটিং স্পিড রেশিও। এটা হয়ে যাচ্ছে আমাদের আফটার মিটিং স্পিড রেশিও। চলো, বুলেট প্রবলেমটা আমরা অঙ্ক দিয়েই শিখবো, তাই জন্য বুলেট প্রবলেমটা আমি আলাদা করে এখানে কনসেপ্ট বলালাম না, এটা আমরা অঙ্ক দিয়েই শিখবো যে বুলেট প্রবলেম কিভাবে করতে হয়। ওকে, এবার আমাদের রিমেইনিং যে কাজগুলো আছে সেই রিমেইনিং কাজগুলো আগে আমরা এক এক করে শেষ করে নিই, বহুদিন থেকে যেগুলো ঝুলিয়ে রেখেছি। রিমেইনিং কাজগুলো আমরা কালোটায় করছি। চলো, কি আসছে রে? এটা তো বোধ হয় অন নেই। ও থ্যাংক গড, গুড। এলসিএম শিফট এখানে দেওয়া নেই না, এলসিএম শিফট আমি এখানে পাঠিয়ে নি আগে, এলসিএম শিফট আমি এখানে পাঠিয়ে নি। সুমিতের এটা অন থাকলে ভালো হতো রে, অনেক কিছু জিনিসপত্র এখানে দেওয়া আছে। হুম, চলো, এলসিএম শিফট এখানে পাঠিয়ে নিলাম, আর কোনো অসুবিধা হবে না। ওকে, কোনটা বাকি ছিল গো ভাই আমার এলসিএম এইচসিএফ এ? হুম, অনিলাভ আমাকে ইয়েতে কমিউনিটিতে দিয়েছো? ঠিক আছে, আমি এখন টাইম পাচ্ছি না, আমি একটু বিভিন্ন কাজে ব্যস্ত আছি, প্লাস অফলাইন ক্লাসও শুরু হয়েছে, ওদের নোট ফটো বানাতে হচ্ছে, তো চাপ আছে তাই। ঠিক আছে, হুম, হ্যাঁ এক্সামে এরকমই ডিজিট দেবে যা রুট করা যাবে, না হলে কাটাকাটি করা যাবে, কোনো চিন্তা নেই। আমরা রুট না করা গেলেও কি হবে সেটা আমরা যখন সেট করব তখন বলে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে ভাই নীলকান্ত, চল। আচ্ছা, এখান থেকে আমরা তো 13 ফেলো তো করে ফেলেছিলাম না ভাই, 13টা হয়ে গেছিল, 14টা হয়ে গেছিল, 15টা হয়েছিল। আচ্ছা, লাস্টের দিক থেকে শুরু করেছিলাম।
এটা হয়ে গেছিল, এটা করে ফেলেছিলাম। দুধওয়ালা এত সব জারে অবশিষ্ট মোট দুধের পরিমাণ কত, এইখান থেকে আমরা শুরু করেছিলাম না? ওকে, আচ্ছা এইগুলো পেরেছো তো সবাই? স্টেটমেন্ট গুলো কারেক্ট কোনটা, স্টেটমেন্ট গুলো কারেক্ট কোনটা, এগুলো পেরেছিল তো? এটার অ্যান্সার কি হবে? ফার্স্টেরটা, ফার্স্টেরটার অ্যান্সার কি হবে? 29। তোকে ভাই আমার এটা কি হবে? নীতির মধ্যে কোনটা সঠিক? দ্য স্মলেস্ট কমন মাল্টিপল অফ দ্য গিভেন নাম্বার ইজ কল্ড এলসিএম। স্মলেস্ট কমন মাল্টিপল of the given number is called LCM. LCM of prime number is the aggregate of the prime number. Aggregate মানে হচ্ছে যোগফল, ঠিক আছে? Aggregate মানে হচ্ছে যোগফল। LCM of the given numbers cannot be greater than the given numbers. এটাও তো ভুল। LCM stand for the largest common multiplier, না, তাহলে অপশন এ অ্যান্সার। ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা? টু ইভেন নাম্বারস ক্যান বিকাম কোপ্রাইম নাম্বার, না, কারণ কোপ্রাইম নাম্বার হতে গেলে আমার গসাগু 1 হতে হবে। কোপ্রাইম নাম্বার হতে গেলে আমার গসাগু 1 হতে হবে, কিন্তু টু ইভেন নাম্বারস এর গসাগু আমার 2 হবে। HCF অফ টু কোপ্রাইম নাম্বার ইজ অলওয়েজ 1, বি এরটা ঠিক, বি এরটা ঠিক, ঠিক আছে? হ্যাঁ ভাই, অনন্ত এটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম বহুদিন আগে। Which of the following statement is true? HCF of two number is the smallest common divisor. HCF মানেই হচ্ছে highest, smallest হবে না। LCM of two natural number is divisible by their HCF, তাহলে বি এরটা ঠিক, বি এরটা ঠিক। ও এটা উপরে একটা ভুল বলতে বলেছে না? টু ইভেন কোনটা ভুল? তাহলে ভুল হচ্ছে এ, ভুল হচ্ছে এ, কারণ ইভেন নাম্বারের কোপ্রাইম নাম্বার তারা কখনো হবে না, ভুল হচ্ছে এ, ঠিক আছে? আর এটা বলেছে সত্য, সত্তরটা বি, সত্যটা বি, ঠিক, ওকে, বেশ। তাহলে এবার আমরা নর্মাল গুলোতে আসি। এটা তো আমরা আগের দিন করে নিয়েছিলাম, এটা নিয়ে আমাদের কারো কোনো অসুবিধা নেই। হুইচ অফ দ্য লার্জেস্ট নাম্বার, আচ্ছা, উইদাউট লিভিং এনি রিমাইন্ডার, এটা তো গসাগু বার করতে বলেছিলাম। এক্স বিটা গ্রেটেস্ট নাম্বার হয়ে এত এত ডিভাইডেড রিমাইন্ডার ইচ কেস ইজ 11 ডিভাইডেড বাই 11। ওকে, এইটা এবার বলো। হ্যাঁ অনন্ত, আমাদের সাপোর্টে একবার কল করে নিও ভাই, সাপোর্ট তোমাকে এগুলো সব বুঝিয়ে দেবে। অথবা ভাই আমার একটা কাজ করতে পারো, যার কাছ থেকে কথা বলে অ্যাডমিশন হয়েছো তাকেও জিজ্ঞেস করতে পারো, সেও তোমাকে হেল্প করে দেবে। বা আমার ফার্স্ট ক্লাসটা দেখে নিতে পারো, সেখানেও তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে ভাই আমার, এই তিনটের মধ্যে যে কোনো একটা করো, তুমি সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? চলো, আচ্ছা এখানে আমায় কি বলেছে? আমাকে বলেছে এত এত করে করলে সব ক্ষেত্রে 11 আমার ভাগশেষ আসবে। আমাকে একটা কথা বলো, খুব সিম্পল একটা কথা বলো, চলো আমরা এবার এইটার থেকে ধরা করা শুরু করি। দেখো, আগের দিন মনে আছে আমরা সেম রিমাইন্ডার করেছিলাম, সেম রিমাইন্ডারের কনসেপ্ট, এবং সেম রিমাইন্ডারের কনসেপ্টে আমি দুটো জিনিস বলেছিলাম সেম রিমাইন্ডার কনসেপ্টে। একটা হচ্ছে যদি আমাদের রিমাইন্ডার দেয়া থাকে, আর একটা হচ্ছে যদি আমাদের রিমাইন্ডার দেওয়া থাকে না, তাই না ভাই আমার? খেয়াল করে দেখো ভাই, এখানে আমাকে সেম রিমাইন্ডার দেওয়া আছে, আমাকে বলেছে এক্স হচ্ছে সর্বাধিক সংখ্যা যা এত 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 প্রত্যেককে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 11 হয়, যা এত 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 প্রত্যেককে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 11 হয়। সুতরাং আমাকে এখানে সেম রিমাইন্ডারটা দেওয়া আছে, তাই না ভাই আমার? আমাকে এখানে সেম রিমাইন্ডারটা কি আছে, দেওয়া আছে, তাই তো? তোমরা বলছো হ্যাঁ স্যার এখানে তো আপনাকে সেম রিমাইন্ডারটা দেওয়া আছে। তাহলে যদি আমাকে সেম রিমাইন্ডার দেয়া থাকে, আমরা একটা কনসেপ্ট আগে শিখে নিই, আমরা আগে একটা কনসেপ্ট শিখে নিই, তারপরে আমরা এই অঙ্কটায় চলে আসছি। যখন আমাদের সেম রিমাইন্ডার দেয়া থাকবে না, তখন তো আমরা দেখেছি কি করতে হয়, তখন কি করতে হয়, বিয়োগ করে গসাগু করতে হয়। যাদের সেম রিমাইন্ডার দেয়া থাকবে না তখন আমাদের কি করতে হয়, বিয়োগ করে গসাগু করতে হয়, এটা তো আমরা দেখেছি। এইবার দেখো আমার এখানে সেম রিমাইন্ডার দেওয়া আছে,
আমি আগে কনসেপ্টটা বুঝি। দেখো রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, ভাজ্য, ভাজক, ভাগফল এন্ড ভাগশেষ। এই ভাজ্য বোধহয় এইটাকে বলে না, বাংলাটা ভুলে গেছি, এটাকে বাংলা, এটাকে ভাজ্য বলে না? ভাজ্য কি মাঝখানেরটা? এটা হচ্ছে ভাজক, তাই তো? এটাই তো ভাজক, এইটা তো। ইকুয়াল রিমাইন্ডার কনসেপ্টটা আমি দুটো করিয়েছি, মনে করে দেখো। কালকে আমি নোটটা লিখিয়ে দিয়েছিলাম, এটা কাটি, এটা কাটি, এটা নিচে আনি, কোথায় গেল ইকুয়াল রিমাইন্ডার কনসেপ্ট? এগুলো তো হোমওয়ার্ক, এই যে কালকে আমি নোটটা লিখিয়ে দিয়েছিলাম, নোটটা লিখিয়ে দিয়ে বলেছিলাম যাদের রিমাইন্ডার বলা থাকবে না তখন আমরা কি করব সেটা আমি বলেছিলাম। আর এইটার ক্ষেত্রে আমি বলেছিলাম নেক্সট দিন করাবো। এত ভুলে গেলে কি করে হবে অঙ্কন? হ্যাঁ, আমার একদিনে 5টা ব্যাচে ক্লাস চলে, কোথায় কোনটা মনে থাক করাচ্ছি সবকিছু কিছুটা হলেও মাথায় থাকে। একটা ক্লাসে তোমার যদি মনে না থাকে কি করে হবে? চল তাহলে ভাই এবার একটা জিনিস দেখো, আমরা তো একটা জিনিস জানি, ভাজ্য ইকুয়ালস ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এটা তো আমরা জানি ভাই আমার, তাই তো? তাহলে ভাই এবার একটা জিনিস দেখো, আমি এখানে 3টে গল্প লিখছি, আমি আগে কনসেপ্টটা বুঝিয়ে নি, তারপরে আমি কিভাবে ইউজ করব সেটা বলছি, ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস দেখো, 3টে জিনিস আমরা শিখি। ধরো একটা সংখ্যা আছে এম, এবং এই এম কে যদি আমি এক্স দিয়ে ভাগ করি আমার ভাগশেষ আসে কত? এ। এম কে আমি এক্স দিয়ে ভাগ করি, ভাগশেষ আসছে কত? এ। ভাগফল ধরো আছে পি, ভাগফল ধরো আছে পি, তাহলে আমি কি বলতে পারি না এম ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ? এটা বলতে পারি তো? এম ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, এটা বলতে পারি তো? সিমিলারলি দেখো, আমি মনে করলাম আরেকটা সংখ্যা আছে এন, সেটাকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল আসছে এ এবং ভাজক হচ্ছে কিউ। আমার তো রিমাইন্ডারটা সমান সব জায়গায়, রিমাইন্ডার সমান মানে এটার ক্ষেত্রেও যে রিমাইন্ডার এসছে এটার ক্ষেত্রেও আমার সেম রিমাইন্ডার আসবে, ঠিক? তাহলে এন এর ভ্যালুটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, এক্স ইন্টু কিউ প্লাস এ। সিমিলারলি ধরো আমি আর একটা সংখ্যা ধরলাম আর, না সরি এম এন ও, যেটাকে আমি এক্স দিয়ে ভাগ করলে ভাগফল আসে আর এবং ভাগশেষ আসে এ, ঠিক? এবার দেখো আমি যদি প্রত্যেকটা সংখ্যা নিজেদের মধ্যে বিয়োগ করে দিই, খেয়াল করে দেখো তো, আমি যদি আজকে এম মাইনাস এন করে দিই সেটা আমার কত আসছে? এক্স কমন নিলে পি মাইনাস কিউ, আমার এ আর এ ক্যান্সেল হয়ে যায়। আমি যদি আজকে এন মাইনাস ও করে দিই, এক্স কমন নিলে কিউ মাইনাস আর, এ আর এ ক্যান্সেল হয়ে যায়। আমি যদি আজকে ও মাইনাস এম করে দিই তাহলে আমার কত আসছে? এক্স কমন নিলে আর মাইনাস পি, আমার এ আর এ ক্যান্সেল হয়ে যায়। খেয়াল করে দেখো, এখন আমি কি দেখতে পাচ্ছি, এই যে প্রত্যেকটা সংখ্যা ছিল, ভালো করে বোঝো, এই যে প্রত্যেকটা সংখ্যা ছিল, এই প্রত্যেকটা সংখ্যা যদি আমি নিজেদের মধ্যে বিয়োগ করে দিই, এই প্রত্যেকটা সংখ্যা যদি আমি নিজেদের মধ্যে বিয়োগ করে দিই, সেই বিয়োগ ফলটা আমার এই এক্স এর একটা মাল্টিপল আসছে না? এই বিয়োগ ফলটা আমার এক্স এর একটা মাল্টিপল আসছে না? কারণ এম মাইনাস এন ইকুয়াল টু কত? এক্স ইন্টু সামথিং, পি মাইনাস কিউ মানে তো ইন্টু সামথিং রে ভাই।
পি মাইনাস কিউ মানে আমার তো ইনটু সামথিং, তাহলে এটা আমার কি চলে আসছে এক্স ইনটু সামথিং, এন মাইনাস ও আসছে এক্স ইনটু সামথিং। তাহলে আমাকে যদি এখন এক্স বার করতে হয়, এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে, তাহলে মুদ্রা কথা আমাকে এদের গসাগু বার করতে হচ্ছে না? মুদ্রা কথা আমাকে এই বিয়োগফলগুলোর গসাগু বার করতে হচ্ছে না? সেটাই আমি আগের দিন বলেছিলাম যে যদি আমাদের ইকুয়াল রিমাইন্ডার দেয়া থাকে আমরা কি করব, বিয়োগ করে গসাগু বার করব। আমরা কি করব, বিয়োগ করে গসাগু বার করব যদি আমাদের ইকুয়াল রিমাইন্ডার দেয়া থাকে। এবার যদি আমাদের ইকুয়াল রিমাইন্ডার দিয়ে দেওয়া থাকে তখন আমরা কি করব, যেমন এটা এখানে আমায় বলেছে প্রত্যেক ক্ষেত্রে 11 ভাগশেষ আসছে, প্রত্যেক ক্ষেত্রে 11 ভাগশেষ আসছে। এখন আমরা কি করব, আমাকে একটা কথা বলো ভাই, ভাগশেষের কনসেপ্ট কি? ভাগশেষের কনসেপ্ট কি? ভাগশেষ মানে কি? আজকে যদি আমি তোমাকে বলি হোয়াট ইজ ভাগশেষ, আমি আজকে 4 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার 1 ভাগশেষ আসছে। এই ভাগশেষটা মানে কি? আমি যেটাকে ভাগ করছি সেখান থেকে যদি এই ভাগশেষটা বিয়োগ করে দিই তাহলেই তো আমার যে সংখ্যাটা পাবো সেটা আমার এটা দিয়ে ভাগ চলে যাবে, তাই না? ভাগশেষ মানে তো এক্সট্রাটা। ভাগশেষ মানে কি? ভাগশেষ মানে হচ্ছে এক্সট্রাটা। আমি যদি সেই ভাগশেষটা বিয়োগ করে দিই তাহলেই তো আমার ভাগ কেটে যায়। তাহলে ভাই আমার খেয়াল করো, আমি এখানে দেখতে পাচ্ছি 448 কে এক্স দিয়ে ভাগ করলে, 448 কে আমি মনে করলাম সংখ্যাটা এক্স, এক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ আসছে 11। 448 কে এক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ আসছে 11। তো ভাই আমার আমি কি বলতে পারি না এই 448 থেকে 11 বিয়োগ করে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমার এক্স দ্বারা বিভাজ্য হবে, এটা কি আমি বলতে পারি না? 448 কে এক্স দিয়ে ভাগ করার পর আমি যে সংখ্যাটা পাবো সেটা আমার এক্স দ্বারা বিভাজ্য হবে, এটা কি আমরা বলতে পারি না? এটা তো আমরা বলতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার এটা বলতে পারি। সিমিলারলি দেখো 678 কে ভাগ করলে 11 ভাগশেষ আসবে, তাহলে 678 থেকে 11 যদি আমি বিয়োগ করে দিই আমি যে সংখ্যাটা পাবো সেটা তো আমার এক্স দ্বারা ভাগ যাওয়া বাধ্য। আবার দেখো আমাকে বলেছে 908 থেকে বিয়োগ করলে 11 ভাগশেষ আসবে, তাহলে 908 থেকে আমি 11 যদি বিয়োগ করে দিই তাহলে তো আমার এইটা ভাগ হওয়া বাধ্য। তাহলে এখন আমার কনসেপ্টটা কি হচ্ছে, আমাকে এমন একটা সংখ্যা বার করতে হবে, এমন একটা সংখ্যা বার করতে হবে সব থেকে বৃহত্তম যারা এই তিনটে সংখ্যাকে ভাগ করে দেয়। তাহলে মোদ্দা কথা আমাকে এর গসাগু বার করতে হবে, মোদ্দা কথা আমাকে এর গসাগু বার করতে হবে। ঠিক আছে, এখানে তো অপশন টেস্ট হবে না, আমাকে তো কোশ্চেন অন্য জিনিস চেয়েছে। 147 কে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তোমাকে তো ফার্স্টে তার জন্য আগে এক্সটা বার করতে হবে, আগে গসাগুটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, যখন আমাদের কোন রকম কিছু বলে দেওয়া থাকবে না ভাগশেষ কি, তখন আমরা কি করব, যে সংখ্যাগুলো দিয়েছে তাদের বিয়োগ করে গসাগু, লাস্ট দিন যেটা করেছিলাম। আর যখন আমাদের ভাগশেষ বলে দেবে, পার্টিকুলার একটা ভাগশেষ যখন বলে দেবে, ধরো তোমাকে বলে দিয়েছে যে এম এন ও পরপর আছে, এদের এক্স দিয়ে ভাগ করলে, এক্স দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে, এক্স দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ, প্রতি ক্ষেত্রে ভাগশেষ ধরো এ আসে, প্রতি ক্ষেত্রে ভাগশেষ এ আসে। আগেরটাই আমায় বলা ছিল না, এটাই আমার বলা আছে ভাগশেষ কত আসবে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত হয়ে যায় জানো তো? তাহলে আমাদের এক্স এর ভ্যালু চলে আসবে HCF অফ এম মাইনাস এ এন মাইনাস এ ও মাইনাস এ। দেখো তাই করেছি, এতগুলোকে ভাগ করলে ভাগশেষ 11 থাকে, তাহলে এই এক্স এর ভ্যালু কত?
এটা -11 গসাগু, এটা -11, এটা -11, এটা -11, তাদের গসাগু, সেটাই হয়ে যাবে আমার এক্স এর ভ্যালু। ঠিক আছে, বুঝাতে পেরেছি? এগুলো চলে আসছে ভাই মেন্স লেভেলের অঙ্ক। এইগুলো শেখার জন্য, এগুলো করার জন্য আমাদের মিনিমাম তব জিনিসপত্র দরকার হয়। ঠিক আছে, বুঝাতে পারলাম সবাইকে? ঠিক আছে, চল। এইচসিএফ টা হবে এক্স এর ভ্যালু, এইচসিএফ টা হবে এক্স এর ভ্যালু, এই এক্স এর ভ্যালু হচ্ছে এইচসিএফ। অ্যানসারটা তুমি এবার বার করো। আমাকে কি বলেছে, 147 কে এক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে গসাগু বার করে এক্সটা বার করবে, 147 কে এক্স দিয়ে ভাগ করে দেখবে গসাগু পাবে না, অ্যানসার কত হচ্ছে ভাগশেষ। এবার এটা নিজেরা করে নেবে। মেন কনসেপ্টটা আমি বলে দিলাম, বাকিটা সোজা ক্যালকুলেশন নিজেরা করে নেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটু মেন্স লেভেলের, আপার লেভেলের অঙ্ক। এইগুলো সবাই পড়বে না, সবাই এটা ধৈর্য থাকবে না করতে। ঠিক আছে, চলো। আরে যখনই আপার লেভেলে চলে যাচ্ছি, 150, 170 থেকে পুরো হাফ হয়ে যাচ্ছে স্টুডেন্ট সংখ্যা, এখন 88 জন আছে। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের পিওর কম্পিটিশন। রেকর্ডেড কাজ যারা করছো তারাও দেখে নাও কম্পিটিশন কোনটা। আমরা আজকে যতজন ফর্ম ফিল আপ করে ফার্স্ট অফ অল তো পরীক্ষা দিতে যায় তার 48% মতো। হাইয়েস্ট রেকর্ডেড পার্সেন্টেজ হচ্ছে সিজিএল 2024, 49.6 না 49.7%, প্রায় হাফ। তার মধ্যেও সিরিয়াস স্টুডেন্ট হাফ। তো তোমাদের কম্পিটিশন খুব বেশি নয়, চাপ নেই, প্রপারলি পড়ো, সবাই পাস করে যাবে। নাও নাও পরেরটা, চলো। কোশ্চেন নাম্বার 6, এটা বলো ভাই। একটি ত্রিভুজের বাহুগুলি এত, একটি ত্রিভুজের সর্বাধিক দৈর্ঘ্য কত হবে, যার ছাড়া এগুলো আমরা নর্মালি তোমার ইয়ে করতে পারবো। একটা ছোট্ট লাইফ হ্যাক জেনে রাখো, যখনই গ্রেটেস্ট থাকবে না, গ্রেটেস্ট, হাইয়েস্ট, লার্জেস্ট, সবচেয়ে বড়, সবচেয়ে সেরা, এরকম সবচেয়ে ডেঞ্জারাস, এরকম টাইপের কোনো কিছু যদি থাকে, ভাববে সেটা এইচসিএফ এর অঙ্ক। ডাইরেক্ট ভাববে সেটা এইচসিএফ এর অঙ্ক। যখনই গ্রেটেস্ট, হাইয়েস্ট, লার্জেস্ট এরকম জিনিসপত্র থাকে, ভাববে সেটা এইচসিএফ এর অঙ্ক। দেখো আমরা যে জিনিসটা করলাম সেটারই একটু অন্যরকম রূপ এটা। আমরা কি করলাম, যে কোনো সংখ্যাকে কিছু একটা দিয়ে ভাগ করলে যদি সেম রিমাইন্ডার থাকে তাহলে কি হয়। আর একদম আগে একটা অঙ্ক করেছিলাম যে কোনো রিমাইন্ডারই নেই, ভালো করে বোঝো। আমাকে বলেছে বাহুগুলো হচ্ছে 62, 186, 279। আমাকে এমন একটা টেপের লেন্থ বার করতে হবে যার দ্বারা এগুলো পরিমাপ করলে কোনো রিমাইন্ডার আসবে না। সঠিকভাবে পরিমাপ করা যাবে মানে কি, একদম প্রপার পরিমাপ করা যাবে, কোনো রিমাইন্ডার আসবে না। আর রিমাইন্ডার আসবে না মানে কি, রিমাইন্ডার আসবে না মানে হচ্ছে আমার এই সংখ্যাগুলো প্রপারলি ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমাকে এই সংখ্যাগুলোর গসাগু বার করতে হবে, তাই না? আমাকে এমন একটা হাইয়েস্ট নাম্বার বার করতে হবে যেটা এদের গসাগু। তাহলে অ্যান্সার কত, 31 দিয়ে কাটে, 31 অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট। এটা বলো কত আসবে, এটা বলো কত আসবে। সাত মিটার, 3 মিটার 85 সেন্টিমিটার, তাহলে সবকটা আমি সেমিতে নিয়ে যাই। এটা কিন্তু খুব ফেমাস অঙ্ক, প্রচন্ড ফেমাস অঙ্ক এটা। 7 মিটার, এটা খুব ফেমাস অঙ্ক।
7 মিটার মানে 700 সেন্টিমিটার, 3 মিটার 85 মানে 385 সেমি, 12 মিটার 95 মানে 1295 সেন্টিমিটার। এবার আমাকে বলেছে কত দৈর্ঘ্যের লাঠি ব্যবহার করা উচিত, তাহলে আমাকে কি করতে হবে, এর গসাগু বার করতে হবে। 16 তো এর গসাগু ভাই হবে না, কারণ অড নাম্বার আছে। 25, 15, 35 দ্বারা হবে। 25 এর গসাগু হবে না, কারণ 25 রুল কি, লাস্ট দুটো সংখ্যা 25 দিয়ে ভাগ যাবে, হচ্ছে না। 15 এর গসাগু হবে না, কারণ 15 দিয়ে ভাগ যেতে গেলে 3 আর 5 দুটো দিয়ে যেতে হবে, এটাই আমার 3 দিয়ে কাটে না, তাহলে একমাত্র অ্যান্সার অপশন ডি। দেখো এই অঙ্কটা করতে আমার দুটো জিনিস লাগলো, ডিভিসিবিলিটি লাগলো, লসাগু গসাগুর কনসেপ্ট লাগলো। ডিভিসিবিলিটি লাগলো, লসাগু গসাগুর কনসেপ্ট লাগলো। ঠিক আছে, চলো নেক্সট। এইটা আরেকটা টাইপ দেখো। এবার আমায় কোশ্চেনটা কি করেছে, এবার কিন্তু কোশ্চেনটাকে ভুল করবে না, ভালো করে বোঝো। আমাকে বলেছে আমার কাছে 4টে দড়ি আছে, 102, 119, 153, 204। এবার আমাকে বলেছে এদের ইকুয়াল লেন্থে কাট করতে হবে, এদের ইকুয়াল লেন্থে কাট করতে হবে। এবার যদি আমাদের ইকুয়াল লেন্থে কাট করতে হয়, হ্যাঁ সেমিতে কনভার্ট হলো, ইকুয়াল লেন্থে কাট করতে হয়, ইচ পার্ট অ্যাজ বি অ্যাজ লং অ্যাজ পসিবল। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমার যে ইকুয়াল লেন্থটা হবে সেটা হবে সর্বাধিক, আমার যে ইকুয়াল লেন্থটা হবে সেটা হবে সর্বাধিক। তোমাদের মনে হতে পারে যে স্যার আমার তো এখানে মিনিমাম আছে, তাহলে অঙ্কটা কি লসাগুর অঙ্ক? নো, একদমই নয়। অর্ডারটা দেখো, ফার্স্টে কি বলেছে, কার অর্ডারটা আগে আছে, কার ভ্যালুটা আগে আছে, ইচ পার্ট মাস্ট বি অ্যাজ লং অ্যাজ পসিবল, অ্যাজ লং অ্যাজ পসিবল, অর্থাৎ সর্বাধিক, সর্বাধিকটা আগে আছে, সর্বাধিক কথাটা আগে আছে। তাহলে সর্বাধিক কথাটা যদি আগে থাকে তাহলে আমাকে কি করতে হবে, এইচসিএফ করতে হবে না? যেটা আগে থাকবে আমাকে তাকে প্রায়োরিটি দিতে হবে। আমার আগের অঙ্কগুলো শুধুই লার্জেস্ট, লংগেস্ট বা স্মলেস্ট দেওয়া ছিল, সেই জন্য আমি লসাগু গসাগুর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছিলাম। এখানে আমাকে ডাইরেক্ট সর্বাধিকই বলে দেওয়া আছে, ফার্স্টেই দেওয়া আছে সর্বাধিক। তাহলে আমার মিনিমাম মানে লসাগু থাকলেও যেহেতু আগে গসাগু আছে, গসাগুটা বার করতে হবে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাকে এখানে কি বলেছে, আমার লেন্থটা হবে অ্যাজ লং অ্যাজ পসিবল। তার মানে আমার লেন্থটা কি হবে, এদের গসাগু হয়ে যাবে লেন্থ, এদের গসাগু হয়ে যাবে লেন্থ। এদের গসাগু কত, 17 গ্যাপে আছে, এদের গসাগু হচ্ছে 17। তার মানে 17 হচ্ছে আমার সেই লেন্থটা যেটা হচ্ছে সর্বাধিক দৈর্ঘ্য, 17 হচ্ছে আমার সেই লেন্থটা যেটা সর্বাধিক দৈর্ঘ্য। এবার আমাকে বলেছে কতগুলো টুকরো হবে। তাহলে দেখো তো ভাই, আমার একটা দড়ির লেন্থ হচ্ছে 102 মিটার, আমি সর্বাধিক 17 মিটারের একটা দড়ি কাটতে পারি, তাহলে এখান থেকে আমার কতগুলো টুকরো হবে, 6টা। আমার কাছে আছে 119-এর একটা দড়ি, আমায় 17 মিটারের এক একটা দড়ি কাটতে পারি, তাহলে এখান থেকে আমার কত চলে গেল, কটা দড়ি বা কটা টুকরো পাবো, 9টা। এই 9টা বলছি, 7 7 49, 7টা। নেক্সট, আমার কাছে টোটাল 153 মিটার আছে, তাহলে আমার যদি এক একটা দড়ির দৈর্ঘ্য 17 হয়, তাহলে আমি এখান থেকে কত টুকরো পাবো, 9টা। আর এখান থেকে কতটা টুকরো পাবো, 17 × 17, 17 × 2 = 34, 12টা। তার মানে আমি মোট কতগুলো টুকরো পাচ্ছি গো দড়ির, 6 + 7 + 9 + 12, 34টা। সেই একটা অঙ্ক করেছিলাম মনে আছে, কতগুলো ব্যাগ, আমার মিনিমাম কতগুলো ব্যাগ বার করতে হবে করেছিলাম না, সেই টাইপের অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট। এরা তো সোজা অঙ্ক, এটা নিজেরাই করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, পাতি অঙ্ক এটা।
নিজেরাই বার করে ফেলতে পারবে। নেক্সট, হোলসেলার অফ টি, এটা আমরা করে নিয়েছি। ওয়েট এত এত এত, অল কাইন্ড অফ সিট মাস্ট বি ইয়ে, হোয়াট উইল বি দ্য মিনিমাম নাম্বার অফ ব্যাগস, দেখো এই সেই ব্যাগের অঙ্ক। ঠিক আছে, হ্যাঁ ভাই, হ্যাঁ সুপ্রিয়া, ডিফারেন্স মেথডে করলাম। ঠিক আছে ভাই আমার, HCF other two factors of the LCM and এত larger of two numbers, ওকে ভেরি গুড, বাহ খুব সুন্দর অঙ্ক, এটা খুব সুন্দর অঙ্ক। দেখো কি বলেছে, খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা পড়ো ভালো করে, কি বলেছে, এটা কিন্তু সোজা অঙ্ক, এটা কঠিন অঙ্ক নয়, এটা কিন্তু ভাই আমাদের সোজা অঙ্ক। ঠিক আছে, দেখো আমাদের এখানে কি বলেছে, আমাকে এখানে বলে দিয়েছে যে দুটি সংখ্যার গসাগু হলো 29 এবং তাদের লসাগুর অন্যান্য দুটি গুণক হলো 15 আর 13, সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যা কোনটা। কি বলেছে ভাই, আমাকে বলেছে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 29 এবং লসাগুর দুটো ফ্যাক্টর and the other two factors of their LCM is 15 আর 13। ওকে, আমি এটা আগে একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাই। ঠিক আছে, খুব ধরে ধরে একটা সুন্দর এক্সাম্পল দিয়ে আমরা বোঝাই। ধরো আজকে আমি দুটো সংখ্যা নিলাম, 12 আর 18। ঠিক আছে, এদের গসাগুটা কি আসছে গো ভাই, এদের HCF টা আমার কি আসছে গো ভাই, তোমরা বলবে স্যার 6। ঠিক, এদের LCM টা কি আসছে গো ভাই, তোমরা বলবে স্যার 36। এবার এটাকে যদি আমি ফ্যাক্টর দিয়ে ভাবি, 12 মানে কত, 6 ইন্টু 2, 18 মানে কত, 6 ইন্টু 3। এবার ভাই আমার মনে আছে গসাগু মানে কি, গসাগু মানে তো কমনটা, গসাগু মানে কি ভাই, গসাগু মানে তো কমনটা, আমার কাছে কমন যেটা হয় সেটা হচ্ছে গসাগু। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে দু জায়গাতেই কমন আছে 6, তার মানে আমি এখান থেকে বলছি হচ্ছে গসাগু হচ্ছে 6। একদম ছোটবেলায় ক্লাস 7-8 শিখেছিলাম এগুলো। আরেকটা জিনিস এখানে দেখো, আমার এখানে লসাগু কত আসছে গো, লসাগু আমার কি আছে, আমরা কি শিখেছি, কমন যেটা থাকে একবার নাও, নিয়ে বাকি যেগুলো থাকে রেখে দাও, সেটাই তো আমার লসাগু। কমন যেটা থাকে সেটা একবার নাও, নিয়ে বাকি যে দুটো থাকে লিখে দাও, সেটাই আমার গসাগু। যাও রাই মাধব, ভালো করে রেজাল্ট নিয়ে আসো, বেস্ট অফ লাক, কালকে জানিও কেমন হলো কি হলো। আর আমি একটা ভিডিও করে, আচ্ছা তোমাদের আমি দুটো জিনিস একটু বলে দিই, এটা করতে করতে আমি দুটো জিনিস বলে দিই। আমি দুটো ভিডিও করেছি, একটা ভিডিও করেছি হচ্ছে টপ 50 প্রি অ্যান্ড এল কোশ্চেন, প্রফিট অ্যান্ড লসের টপ 50 কোশ্চেন 2025-26 যে কটা এসেছিল তার উপর বেস করে। আমাদের নতুন চ্যানেলে ভিডিওটা আছে, প্রত্যেকে এটা দেখে নেবে, প্র্যাকটিস করে নেবে এটা। এখানে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট, এনটিপিসি গ্রাজুয়েট 2026, সেকশন কন্ট্রোলার, গ্রুপ ডি, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, ফেজ এক্সাম, সিপিও, এই 12টা এক্সাম থেকে টপ 50টা প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন নিয়ে আমি একটা ভিডিও করেছি, প্রত্যেকে দেখে নেবে ইউটিউব থেকে। ঠিক আছে, আরেকটা যেটা দেখবে সেটা হচ্ছে 12 পাসের পর তোমরা কোন কোন চাকরিগুলোকে টার্গেট করতে পারো সেটা নিয়ে একটা ভিডিও করেছি, এটাও দেখে নেবে। কোন চ্যানেলে করেছি, এসএসসি, এসএসসি ব্যাংক, আড্ডা 24/7 বেঙ্গলি, এসএসসি অ্যান্ড ব্যাংক, এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, এটা দেখে নিও। হ্যাঁ সায়নী বলো। চলো তাহলে এইবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে আমার লসাগুটা এলো, এই লসাগুটা আমার কি করে এলো, HCF এর সাথে ভালো করে দেখো তো কি আছে,
এই যে আমার লসাগুটা এলো, এই লসাগুটা আমার কি এলো, HCF এর সাথে এক্সট্রা যে ফ্যাক্টর গুলো আছে, HCF এর সাথে এক্সট্রা যে ফ্যাক্টর গুলো আছে সেটা গুণ করে এলো তো। HCF এর সাথে এক্সট্রা যে ফ্যাক্টর গুলো আছে সেটা গুণ করে আমার লসাগু এলো তো। এবং এই এক্সট্রা ফ্যাক্টর গুলো আমি কোথা থেকে পেয়েছি? এই এক্সট্রা ফ্যাক্টর গুলো আমি পেয়েছি হচ্ছে সংখ্যাগুলোর থেকে। এই এক্সট্রা ফ্যাক্টর গুলো আমি কোথা থেকে পেয়েছি? এই এক্সট্রা ফ্যাক্টর গুলো আমি পেয়েছি হচ্ছে সংখ্যাগুলোর থেকে। দেখো, যে সংখ্যায় যে এক্সট্রা জায়গাটা ছিল সেইটা আমি গুণ করেছি। এবার এই কনসেপ্টটাই ইউজ হচ্ছে এইখানে। দেখো আমার এখানে কি বলেছে, আমার এখানে বলে দিয়েছে দুটো সংখ্যার গসাগু হচ্ছে 29, লসাগুর বাকি দুটো ফ্যাক্টর, অর্থাৎ লসাগুর একটা ফ্যাক্টর তো 29 নিচে, গসাগু নিজে তো লসাগুর একটা ফ্যাক্টর, এটার সাথে বাকি দুটো ফ্যাক্টর হচ্ছে একটা 15 এবং একটা 13। লসাগুর বাকি দুটো ফ্যাক্টর একটা 15 একটা 13, অর্থাৎ এই যে বাকি দুটো ফ্যাক্টর সেটা আমি কোত্থেকে পেয়েছি? দুটো সংখ্যার থেকে পেয়েছি না, জাস্ট লাইক দিস। এইখানে বাকি দুটো ফ্যাক্টর আমি কোত্থেকে পেলাম? একটা 12 থেকে পেয়েছি, একটা 18 থেকে পেয়েছি। তাহলে আমার এইখানে বাকি যে 15 আর 13 ফ্যাক্টরটা পেয়েছি, হ্যাঁ সায়নী হয়ে যাবে, বাকি যে 15 আর 13 ফ্যাক্টরটা পেয়েছি সেটা আমি বাকি দুটো সংখ্যার থেকে পেয়েছি। তার মানে আমার একটা নাম্বার কত আসছে 29 ইন্টু 15, আর একটা নাম্বার কত আসছে 29 ইন্টু 13। এটা হচ্ছে আমার বাকি দুটো নাম্বার। দেখো ঠিক এইটার মতো এখানেও আমরা একটা নাম্বার কত আসছে, গসাগু ইন্টু 2 করে আমি একটা নাম্বার পাবো। 6 তো গসাগু, গসাগু ইন্টু 2 করে একটা নাম্বার পাবো, গসাগু ইন্টু 3 করে একটা নাম্বার পাবো। তাহলে আমার যদি গসাগু 29 হয়, এখানেও আমি একটা নাম্বার পাবো 29 ইন্টু 15, আর একটা নাম্বার পাবো 29 ইন্টু 13। তাহলে আমাকে বলেছে দুটোর মধ্যে লার্জার নাম্বার কোনটা? দুটোর মধ্যে লার্জার নাম্বার 29 ইন্টু 15। 29 ইন্টু 15 মানে কত করে? 450 থেকে 15 বিয়োগ করে দাও, 435। ঠিক আছে, চলো, এগুলো হচ্ছে একটু ভাষার খেলা, আর কিচ্ছু না। আচ্ছা, রেশিও দিয়ে অঙ্ক আমরা একদম প্রথম ক্লাসে শিখে নিয়েছি, একদম প্রথম ক্লাসে শিখে নিয়েছি। রেশিও দিয়ে অঙ্ক আমি এখন আর করালাম না, প্রথম ক্লাসে রেশিও দিয়ে যা যা হয় সব শিখে নিয়েছি। এটাও তো হয়ে গেছিল প্রথমে। আচ্ছা, এটা আমরা একটু করে নিই, এটা আমরা একটু করে নিই। এখানে আমাদের কাজে লাগবে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। কোনটা? এগুলো সবগুলো মেন্সের না, কিছু কিছু মেন্সের, কিছু কিছু নর্মাল প্রিলিমস, একটু ভালো লেভেলের প্রিলিমসে আসতে পারে, গ্রাজুয়েট লেভেলের প্রিলিমসে আসতে পারে। ঠিক আছে, না ইশিকা আর নয়। চলো, দুটি সংখ্যার HCF হলো 21, LCM হচ্ছে HCF এর 221 গুণ। তাহলে HCF যদি আমার 21 হয়, LCM কত? LCM হচ্ছে HCF এর 221 গুণ। ওকে, একটি সংখ্যা 200 থেকে 300 এর মধ্যে থাকে, অন্য সংখ্যার অঙ্কগুলির যোগফল কত হবে? ওকে, চলো, তাহলে আমাকে একটা কথা বলো ভাই, আমার খুব সিম্পল, আমাকে একটা কথা বলো, কি কি কথা বলবে? গসাগু মানে কি? আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম, মনে আছে? যে দুটো সংখ্যার গসাগু যদি এইচ হয়, একটা সংখ্যাকে আমরা এক্স এইচ ইন্টু এক্স, আর একটা সংখ্যাকে আমরা এইচ ইন্টু ওয়াই লিখতে পারি। একদম লসাগু গসাগুর প্রথম ক্লাসে, একদম লসাগু গসাগুর প্রথম ক্লাসে শিখেছিলাম না? তো এখন গল্পটা হচ্ছে, আমাকে এখানে বলে দিয়েছে দুটো সংখ্যার গসাগু হচ্ছে 21, আমাকে এখানে বলে দিয়েছে দুটো সংখ্যার গসাগু হচ্ছে 21। তার মানে আমি কি বলতে পারি না, একটা সংখ্যা হচ্ছে 21x আর একটা সংখ্যা হচ্ছে 21y, বলতে পারি তো?
আমি বলতে পারি তো একটা সংখ্যা হচ্ছে 21x আর একটা সংখ্যা হচ্ছে কি 21y। তাহলে ভাই আমার দুটো সংখ্যার গুণফল সেটা আমার কি হয়ে যায় গো ভাই? তোমরা বলবে স্যার সেটা আমাদের হয়ে যায় লসাগু ইন্টু গসাগু। লসাগু হচ্ছে 21 ইন্টু 221, লসাগু হচ্ছে গসাগু হচ্ছে 21। তাহলে গসাগু ইন্টু লসাগু সেটা আমার হয়ে যায় দুটো সংখ্যার গুণফল। সলভ করো এখান থেকে। 21 21 ক্যান্সেল, 21 21 ক্যান্সেল, এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু আমার কত আসছে? 221। এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু আমার কত আসছে? 221। তাহলে এখান থেকে এবার আমাকে অপশন টেস্ট করে দেখতে হবে যে এটার ভ্যালু কি কি হতে পারে। এটার ভ্যালু কি কি হতে পারে? 221 কে আমি কিভাবে ব্রেক করতে পারি রে? 3 দিয়ে কাটে না, 4 দিয়ে কাটে না, 7 দিয়ে কাটে না, 9 দিয়ে কাটে না, 10 11 দিয়েও কাটে না, 12 13, 13 একে 13, 13 আর 17, 13 ইন্টু 17। খেয়াল রাখবে যদি এখানে মাল্টিপল পসিবিলিটি আছে না, আমরা সবসময় কো প্রাইম পেয়ার নেব। আমরা সবসময় কো প্রাইম পেয়ার নেব। কো প্রাইম পেয়ার না নিলে হবে না, অলওয়েজ আমাদের কি পেয়ার নিতে হবে? কো প্রাইম পেয়ার নেব। ঠিক আছে, এবার এক্স ইন্টু ওয়াই 13 ইন্টু 17, এবার এক্স এর ভ্যালু যা খুশি ধরতে পারো, 13ও ধরতে পারো 17ও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এক্স ইকুয়াল টু 13, ওয়াই ইকুয়াল টু 17 ধরলেও যা আসবে, এক্স ইকুয়াল টু 17, ওয়াই ইকুয়াল টু 13 ধরলেও তাই আসবে। তো আলাদা করার কিছু নেই, কোনো চাপ নেই। তো আমাকে বলেছে একটা সংখ্যা 200 থেকে 300-র মধ্যে থাকে, তাহলে অন্য সংখ্যার অঙ্কগুলির যোগফল কত? তার মানে আমার একটা সংখ্যা হচ্ছে 21 ইন্টু 13, আর একটা সংখ্যা হচ্ছে 21 ইন্টু 17। 21 ইন্টু 13 মানে কত? 13 একে 13, 3 হাতে আছে 1, 26 আর 1 27, 17 একে 17, 7 হাতে আছে 1, 34 আর 1 35। আমাকে বলেছে একটা সংখ্যা 200 থেকে 300-র মধ্যে থাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে 273 সংখ্যাটা আছে, 273 সংখ্যাটা আছে, এই 273 সংখ্যাটা আমার 13 থেকে 200 থেকে 300-র মধ্যে আছে। তাহলে আমাকে এই সংখ্যাটা সম্পর্কে জানতে চাইনি, আমাকে কি চেয়েছে? অন্য সংখ্যার অঙ্কগুলির যোগফল কত। অন্য সংখ্যার অঙ্কগুলির যোগফল কত? তো ভাই আমার অন্য সংখ্যা তো আমার 357, এর অঙ্কগুলির যোগফল কত? 7 3 10 5 15। হ্যাঁ, HCF দিয়ে বাড়ির মাঝে টাইলস বসানো, কতগুলো টাইলস রাখবে ওটা আমরা মেনসুরেশনে শিখবো, মেনসুরেশনের শর্টকাট ট্রিক ওটা। ঠিক আছে, টাইলসের অঙ্ক দেখবে রেকর্ডেড কোর্সে করে দেওয়া আছে। ঠিক আছে, ওটা রেশিও প্লাস মেনসুরেশন, এলসিএম এইচসিএফ না। চল নেক্সট। এটা বলো, এটা বলো, এটা সোজা অঙ্ক। বাবারে, এটা সোজা অঙ্ক, এটা বলো। আমাকে অলরেডি একজন অ্যান্সার দিয়েছে 24, 24 তো অপশনেই নেই গো। চলো দেখা যাক। দুটি সংখ্যার এইচসিএফ হচ্ছে 12 এবং এলসিএম হচ্ছে 48। দুটি সংখ্যার এইচসিএফ হচ্ছে 12 আর এলসিএম হচ্ছে 48, সংখ্যা দুটির গুণফলের বর্গমূল কত? চলো ভাই সকল আমরা দেখি।
গসাগু 12, লসাগু 48, তাহলে গুণফলের বর্গমূল চেয়েছে ভাই আমার। তাহলে গুণফল মানে কত আসছে? গুণফল মানে হচ্ছে লসাগু ইন্টু গসাগু না ভাই আমার? তোমরা বলছো হ্যাঁ তো স্যার লসাগু ইন্টু গসাগু। ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য প্রোডাক্ট অফ দিস নাম্বার। স্যার লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটির গুণফল, আমাকে এর স্কোয়ার রুট চেয়েছে। তাহলে আমার এখানে কত আসছে ভাই গো? 12 × 4, 48 মানে তো 4 12 48। তার মানে আমার এখানে কত আসছে? 12, আর এখানে আসছে 2, তার মানে আমার অ্যান্সার কত আসছে গো? 24। 24 অপশনে নেই তাই তো? তাহলে এটা 14 হবে না, 24 হবে অপশন সি। ভেরি গুড, 24 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইশিকা ফ্যান্টাস্টিক, ভেরি গুড, একদম ঠিক। নীলকান্ত 24, তুষার একদম ঠিক 24, অঙ্কন একদম ঠিক ভাই 24। ওকে চলো নেক্সট। এটা তো একদম পাতি অঙ্ক, এটা আর আমি করে দিলাম না। গসাগু আর লসাগু বলে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে, আরেকটা সংখ্যা বার করতে হবে। এটা বলে দাও। এটা বলে দাও। হ্যাঁ পল্লবী 24, ভেরি গুড রিজু 24। দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে এত আর এত। প্রথম সংখ্যাটি 2 দ্বারা ভাগ করলে ভাগফল 44 হয়। দেখো, প্রথম সংখ্যাটি 2 দ্বারা ভাগ করলে ভাগফল 44 হয়। আমাকে এমন একটা সংখ্যা বলে দিয়েছে যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 44 হয়। ভাগশেষের কথা কিছু বলে দেওয়া নেই মানে ভাগশেষ নেই, ভাগশেষের কথা কিছু বলে দেওয়া নেই মানে ভাগশেষ আমার নেই। তার মানে আমার n ইকুয়াল টু কত হবে? ভাজক গুণ ভাগফল, ভাগশেষ তো আমার 0, তাহলে 88। n ইকুয়াল টু আমার কত চলে গেল ভাই আমার? 88। তাহলে n ইকুয়াল টু যদি আমাদের 88 হয়ে যায়, এবার একটা জিনিস তাহলে বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করবো ভাই আমার? ভালো করে দেখার চেষ্টা করো, কি দেখার চেষ্টা করবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? লসাগু 264, গসাগু 44। লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, একটা 88, আরেকটা আমি জানি না। 44 দুগুণে 88, 2 দিয়ে কাটলে 132। ঠিক আছে, এগুলো ছুটকো ছাটকো অঙ্ক, প্রিলিমস লেভেল। এটা বাড়িতে করো, ক্যালকুলেটিভ সোজা অঙ্ক, চাপ নেই। একই টাইপের অঙ্ক। দুধের অঙ্কটা কোথায় গেল? দরকার নেই এটা করার। এটা তো আগের দিন করেছি। দিস ওয়ান, এই মিল্কের অঙ্কটা আমি আগের দিন করেছি। গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে এসব দিলে ভাই লোকজন শুয়ে পড়বে। একদম পাতি লেভেল থাকবে গ্রাম পঞ্চায়েতে, পাতিস্য পাতি। ঠিক আছে, এটা আমি আগের দিন করিনি ভাই না। ওকে, তাহলে আমরা আজকে করে দিচ্ছি এটা। এটার পরে আর দুটো অঙ্ক আছে, তাহলে আমাদের শেষ। চল কি বলেছে দেখো অঙ্কটা। একজন দুদলা, কি বলেছে? একজন দুদলার কাছে 3টে জার আছে, যথাক্রমে 57 লিটার আছে, 129 লিটার আছে, আর 117 লিটার আছে। ওকে, একটা পরিমাপক ক্যান ব্যবহার করে সঠিক মাপ নেওয়ার পরে প্রতিটা জারে সমান পরিমাণ দুধ অবশিষ্ট থাকে। তাহলে সব জারে অবশিষ্ট দুধের পরিমাণ কত? কি অসম্ভব সুন্দর জিনিস বলেছে দেখো। আমাকে বলেছে যে ভাই আমার এখানে পরিমাপক ক্যান ব্যবহার করে সঠিক মাপ নেওয়ার পরে প্রতিটি জারে সমান পরিমাণ দুধ অবশিষ্ট থাকে।
তাহলে ভাই সকল আমাকে একটা কথা বলো তো, সমান পরিমাণ দুধ অবশিষ্ট থাকে কথাটার মানে কি? রিমাইন্ডার না? সমান পরিমাণ দুধ অবশিষ্ট থাকে, হ্যাঁ এটা 177, সমান পরিমাণ দুধ অবশিষ্ট থাকে, এই কথাটার মানে কি? রিমাইন্ডার না ভাই? অর্থাৎ আমার এই অঙ্কটা অ্যাকচুয়ালি কি বলেছে, যে আমি সমান পরিমাণ দুধ নিয়ে নেওয়ার পরে আমার সব জায়গায় সমান ভাগশেষ থাকে। সমান পরিমাণ দুধ নিয়ে নেওয়ার পরে আমার সব জায়গায় সমান ভাগশেষ থাকে। ভাগশেষ কত বলে দেওয়া আছে? নেই তো। তাহলে ভাগশেষ কত যদি বলে দেওয়া না থাকে, তাহলে আমরা কি করব? সেম রিমাইন্ডার কনসেপ্ট কি করতে হয়, এক একটা বিয়োগ করে, এই যে একদম ফার্স্টে পড়িয়েছি, একদম ফার্স্টের দিকে পড়ালাম, কোথায় গেল রে, এই যে যে আমরা কি করব, যখন বলে দেয়া না থাকবে সংখ্যাগুলো বিয়োগ করে গসাবো, তাই না ভাই আমার? তাহলে একদম ভেরি গুড, একদম মৌমিতা, বিক্রম, ভেরি গুড। তাহলে আমার সংখ্যাগুলো বিয়োগ করে লসাগু। চলো তাহলে এটার থেকে এটা বিয়োগ করো, কত আসে গো? 7 আর 2 9, 5 আর 7 12। এটার থেকে এটা বিয়োগ করো, কত আসে? 9 আর 8 17, 2 আর 1 3, 3 আর 4 7। এটার থেকে এটা বিয়োগ করো, কত আসে? 120। সাইকেল ওয়াইজ বিয়োগ হবে, বড়র থেকে ফার্স্টে এই দুটো বিয়োগ করলাম, এই দুটো বিয়োগ করলাম, এইটার থেকে এটা বিয়োগ করলাম, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে 48 72 120 গসাগু। তাহলে 48 72 120 গসাগু তো দেখেই বোঝা যাচ্ছে কত আসবে, 24। তাহলে এই 24টা আমার কি চলে গেল, দেখো ভুল করবে না কিন্তু, অসম্ভব সুন্দর অঙ্ক, ভালো করে দেখো। প্রত্যেকটা কনসেপ্ট কেন আমি এতটা ধরে ধরে লিখে লিখে বোঝাই, দিস ইজ দ্য রিজন। যা যা অঙ্ক এখানে করিয়ে দেব, যত টাইপ আমি করিয়ে দেব, এতগুলো টাইপ এখনো এসএসসির কাছেও নেই, আগামী 2 বছর চলে যাবে। তাহলে দেখো ভাই, এই যে 24 লিটারটা পেলাম, এটা আমরা কি পেলাম? এটা আমরা কি পেলাম? এই যে 24 লিটারটা পেলাম, এটা আমরা কি পেলাম? এটা হচ্ছে সেই পরিমাপকটা, এটা হচ্ছে সেই পরিমাপকটা বা যে সংখ্যাটা, যে সংখ্যাটা এই সবকটাকে ভাগ করলে সমান ভাগশেষ থাকবে, তাই তো? গসাগু করে আমি কি পাই? গসাগু করে আমরা সবসময় সেই সংখ্যাটা পাই যেই সংখ্যাটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। এন্ড এক্ষেত্রে এই যে 24 লিটার এলো, এটা হচ্ছে সেই ক্যানের ম্যাক্সিমাম সাইজ, অর্থাৎ এই ক্যানটা দিয়ে এদেরকে যখন পরিমাপ করা হয়েছে, প্রতি ক্ষেত্রে সম পরিমাণ মিল্ক বেঁচে আছে। তাহলে 177 মাইনাস 57 সীমা, এই সংখ্যাগুলোকে বিয়োগ করলাম, দেখো চেন ওয়াইজ, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, ঠিক আছে? তাহলে 24 দিয়ে যদি আমি 57কে পরিমাপ করি, কতটা বেঁচে থাকবে গো? 24 দুগুণে 48, 9 লিটার বেঁচে থাকবে না? আর বলে দিয়েছে সব জায়গায় সম পরিমাণ বেঁচে থাকবে, তাহলে এখানেও 9 লিটার বেঁচে থাকবে, এখানেও 9 লিটার বেঁচে থাকবে। তাহলে 3 জায়গায় যদি 9 লিটার করে বেঁচে থাকে, 3 9 27 লিটার বেঁচে থাকবে। তাহলে কতটা দুধ আমার মেজার করা হয়নি? 27 লিটার দুধ আমার মেজার করা হয়নি। কতটা দুধ আমার মেজার করা হয়নি? 77 লিটার দুধ আমার মেজার করা। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, চলো লাস্ট দুটো অঙ্ক করে শেষ হবে। লাস্ট দুটো অঙ্ক, এই সাইডে আর কিছু নেই, এটা আমাদের ডান হয়ে গেছে। এর আগে রিমাইন্ডার প্রবলেমের আর দুটো টাইপ হলেই আমাদের শেষ হয়ে যাচ্ছে। বেল প্রবলেম ফেল প্রবলেম তো আমরা করে ফেলেছি, এটা নিয়ে তো কোনো চাপ নেই। 18টা তোমাদের, 18টা করাবো, ছেড়ে দাও, 18টা এখন দরকার নেই করার। 16টা তো আমরা করে ফেলেছি, 17টা আমরা করে ফেলেছি,
এগুলো আমরা করে ফেলেছি না, 16, 17 প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট, এগুলো আমরা করে ফেলেছি। আচ্ছা, আর একটা আছে গো, আর একটা আছে একই তোমার রিমাইন্ডার গুলো সেম সেম থাকে, ওটা কোথায় গেল? দুটো না, সরি, এটা করে ফেলেছি যখন, আর একটা আছে, আর একটা আছে, টাইপটাই তো খুঁজে পাচ্ছি না। এই যে দিস ওয়ান, লাস্ট টাইপ, এটা করলে আমাদের শেষ হবে। ঠিক আছে, মৌমিতা আমার সাথে আলাদা, আচ্ছা মৌমিতা আর সায়নী, তোমরা দুজন বোধহয় আমাকে বললে তোমাদের প্রবলেমের কথা, আমার সাথে একটু আলাদা করে যোগাযোগ করো। ঠিক আছে, আমার সাথে একটু আলাদা করে যোগাযোগ করো। দরকার হলে অফিস চলে আসতে পারো, আমাদের অফিস হচ্ছে শিয়ালদার থেকে হাঁটা পথে 15 মিনিট, না হলে আমার সাথে আলাদা করে যোগাযোগ করো। যদি আমাদের অফিস আসতে হয় তাহলে আমাকে জানিও, আমি সমস্ত কিছু বলে দেবো, একটু আলাদা করে যোগাযোগ করো। মৌমিতা আর সায়নী বললে দুজন, সায়নী মজুমদার। ওকে, চল। আচ্ছা, ধরা যাক ক্ষুদ্রতম সংখ্যা এক্স যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে অবশিষ্টাংশ এত 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 থাকে। এতক্ষণ আমরা যে অবশিষ্টাংশ দেখছিলাম সেগুলো আমাদের একটা বলেছিল, আমি লিখে দিচ্ছি, সায়নী মৌমিতা আমি লিখে দিচ্ছি। এতক্ষণ আমাকে যা বলা ছিল সেখানে আমার একটা সংখ্যা বলা ছিল, যে এত আমার রিমাইন্ডার থাকছে, এত আমার এই থাকছে, এইটা বলা থাকতো। এখন আমায় কি বলেছে? এখন আমাকে বলেছে রিমাইন্ডার গুলো হচ্ছে 10, 14, 29, 36। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবে, যখনই এই টাইপের অঙ্ক দেবে না, সব সময় দেখবে এই যেটাকে ভাগ করা হচ্ছে আর যেটা ভাগশেষ আসছে তাদের গ্যাপটা আমার সবসময় সমান থাকবে। এটা দিতেই হবে, গ্যাপটা আমার সবসময় সমান দিতেই হবে। দেখো এখানে 20, এখানে 14, গ্যাপ 6, 29, 35, গ্যাপ 6, 42, 36, গ্যাপ 6। এই গ্যাপটা আমাকে সমান দিতেই হবে, না হলে হবে না। আর এটার রুল কি জানো তো? যদি ধরো যে এ বি সি ডি ইত্যাদি কোশ্চেন বা সংখ্যাগুলোকে এক্স দিয়ে ভাগ করলে, এক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ ধরে নাও পি কিউ এল এম আসছে। ঠিক আছে, এবিসিডি কে এক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ ধরে নাও পি কিউ এল এম আসছে, এবং এই পুরোটা জায়গায় এই এ মাইনাস পি, বি মাইনাস কিউ, সি মাইনাস এল, ডি মাইনাস এম, এই বিয়োগফলগুলো আমার পরস্পর সমান, এই বিয়োগফলগুলো আমার পরস্পর সমান, প্রত্যেকটা বিয়োগফল আমার পরস্পর সমান। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এক্স আমার হয়ে যাবে এলসিএম অফ এ বি সি ডি ডট 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 প্লাস আলফা। স্যার আলফাটা কি? আলফাটা হচ্ছে এই যে বিয়োগফল গুলো নিলাম সেগুলো ধরলাম আলফা, এই যে প্রত্যেক ক্ষেত্রে বিয়োগফল গুলো এলো সেটা হচ্ছে আমার আলফা। ঠিক আছে, চলো, সরি, হ্যাঁ এক্স দিয়ে ভাগ করলে না, এতগুলো দিয়ে এক্স কে ভাগ করলে, হ্যাঁ এ বি সি ডি যদি এক্স কে ভাগ করে, এক্স কে ভাগ করে, এক্স দিয়ে ভাগ করে না, সরি, যদি এক্স কে ভাগ করে তাহলে এক্স এর ভ্যালু হয়ে যায় এলসিএম অফ এত প্লাস আলফা। অর্থাৎ এটার ক্ষেত্রে দেখো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 6, প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 6, তার মানে আমার অ্যান্সার কত চলে আসবে? আমার অ্যান্সার চলে আসবে এলসিএম অফ 16, 20, 35, 42 প্লাস 6, এটা চলে আসবে আমার অ্যান্সার।
যদিও মোর প্রিসাইজ আমরা এখানে একটা কে গুণ করে করতে হয়, এটা হচ্ছে আমাদের মোর প্রিসাইজ। কে হচ্ছে এনি নাম্বার, এখানে কে হচ্ছে এনি নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এত ইন্টু কে, এত ইন্টু কে প্লাস 6। এবার যদি কোনো রকম কন্ডিশন দেওয়া না থাকে, অর্থাৎ যদি আমাদের অঙ্কটা এইখানেই শেষ হয়ে যেত, যদি আমার অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত এক্স, যে তাহলে এক্স এর ভ্যালু করো বা ভ্যালু কত, যদি আমার অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত যে এক্স এর ভ্যালু কত এবার বার করো, তখন আমরা সবসময় কে এর ভ্যালুকে 1 নিতাম, মিনিমাম পসিবল ভ্যালু নিয়ে নিতাম, তখন আমরা কে এর ভ্যালুকে সবসময় 1 নিতাম। বাট এখানে আমাকে একটা কন্ডিশন দিয়েছে যে এক্সটা 13 দ্বারা বিভাজ্য, আমাকে এখানে একটা কন্ডিশন দিয়েছে যে এক্সটা 13 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে দেখতে হবে এর লসাগু গুলো নিলে যোগ করার পর কোন সংখ্যাটা আসছে যেটা 13 দ্বারা বিভাজ্য, সেটা আমায় দেখতে হবে। ঠিক আছে, আমাকে বলেছে এক্স এর মান কোথার থেকে কোথার মধ্যে থাকবে, অর্থাৎ কোন রেঞ্জের মধ্যে আমার এক্স এর মান থাকবে সেটা বার করতে হবে। ঠিক আছে, এটা এলসিএম বার করে ট্রাই করো, না পারলে আমি কালকে করে দেবো। এটা আশা করি পারবে, এলসিএম বার করে ট্রাই করলে পারবে। সংখ্যাটা বার করে জাস্ট দেখে নেবে কোন রেঞ্জের মধ্যে পড়ছে, সেটাই অ্যান্সার। এখানে ধরো তোমার সংখ্যাটা এলো, আমি এক্সাম্পল দিচ্ছি 3378, তাহলে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, 60 70 70 80 80 90, এটা 50 আর 60 করে দাও, এটা 50 আর 60 করে দাও। ঠিক আছে, ধরো তোমার সংখ্যাটা এসছে 3378 এক্সাম্পল, তাহলে আমরা বলবো এই 3378 কার মধ্যে পড়ে, 3370 থেকে 3380 মধ্যে, তাহলে আমরা বলবো আমার অ্যান্সার আসবে এইভাবে বার হবে। ঠিক আছে, এটা মেন্সের অঙ্ক ভাই, মেন্সের অঙ্কে তো আমাদের টাইম কিল করবেই, সব অঙ্ক তো তাড়াতাড়ি হয় না। তুমি একটা সিজিএল বা এনটিপিসির একদম স্টেশন মাস্টার হচ্ছ, বা সিজিএল এর একদম হাইয়েস্ট পেড একটা অফিসার পদে তুমি নিয়োগ হচ্ছ, সব যদি সোজা দিয়ে দেয় তাহলে তো খুব চাপ হয়ে যাবে। এগুলো হচ্ছে এডিকুইটি প্যাটার্নের রিসেন্ট টাইপের অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে একদম আলটিমেট টাইপ। যে কটা টাইপ আমি করালাম এর বাইরে এলসিএম এইচসিএফ এর টাইপ এক্সিস্ট করে না, সেম টাইপ দেবে। এবং রিসেন্ট টাইমে কিন্তু আমাদের কোশ্চেনটা একটু লেন্দি আসছে, তো সেইটাকে খেয়াল রেখে, লেন্দি কোশ্চেন করার একটাই উপায়, ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, আর কিচ্ছু নেই। অপশন টেস্ট, ডিজিটাল সাম, এগুলো আমাদের বেশি ইউজ করতে হবে। ঠিক আছে, তো কালকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করব, এবং প্রিভিয়াস প্র্যাকটিস করব, প্রিভিয়াস প্র্যাকটিস করব, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেট কনজাম্পশন, পাইপ সিস্টেম সব মিলানো। ঠিক আছে, তো চলো ভাই সকল যাই, আমার আবার 1:30 থেকে অফলাইন আছে। টাটা প্রত্যেককে, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে আগামীকাল। কালকে আশা করি আমার কম্পিউটারটা আপডেট নেবে না, ডেস্কটপটা, তো আমরা কালকে 2 মিনিট টাইম আরো এক্সট্রা পাবো, একটা অঙ্ক এক্সট্রা করতে পারবো। ঠিক আছে, চলো টাটা। আমি এবার আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই অনিলাভ, যাও নাও। মৌমিতা, সায়নী, দেখে নাও, আমাকে এসএমএস করো, তোমাদের নাম দিয়ে এসএমএস করো, আমার মনে পড়ে যাবে। খুব ভালো হয় যদি সামনাসামনি এসে কথা বলো, একটা খাতা ফাতা নিয়ে চলে এসে, ইনকেস না হলে ওভার দ্য কল অর ওভার দ্য এসএমএস আই উইল কন্ট্যাক্ট। ওকে, চলো ভাই সকল, ভালো থেকো সবাই, টাটা। যা যা বলে দেবো, যা যা করিয়ে দেবো, পাই টু পাই দেখে নাও। একবার বুঝতে না পারলে দুবার, দুবার না বুঝতে পারলে 3বার, কোনো অসুবিধা হলে আমাকে জানাও। যে কটা টাইপ আমি এখানে করাচ্ছি এবং যে পিডিএফ গুলো আমি তোমাদের দিচ্ছি, তার সাথে যখন টুকটাক আমি কয়েকটা স্পেশাল ইউটিউব ক্লাস নেবো, সেটাও আমি এসে জানিয়ে দেবো।
এইগুলো যদি ভালো করে করো, অঙ্ক আর ভাবতে হবে না, প্রত্যেকটা পরীক্ষায় কমন পেতে বাধ্য। সেটা আর এসএসসির পরীক্ষায় কমন মানে কিন্তু জিকের মতো কোশ্চেন তুলে দেওয়া নয়, টাইপ কমন আসা। যে কটা টাইপ করিয়ে দিচ্ছি, আমাদের এই টাইপ গুলো থেকেই প্রশ্ন আসবে, আর আমরা এইভাবেই করতে পারবো। তো কোনো রকম চাপ নেই, সব হয়ে যাবে। ওকে, তো চলো ভাই সকল, টাটা, সবাই সাবধানে থেকো, কালকে দেখা হচ্ছে, আসছি।